সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সমসাময়িক প্রসঙ্গে। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি নাফিসা তানজিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাময়িক সময়ে আলোচিত কিছু প্রসঙ্গ। আজ রবিবার 11 বৈশাখ 1429 বঙ্গাব্দ, 24 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ। উপশহরে ছাত্রদল নেতার অস্বাভাবিক মৃত্যু। সিলেট ল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে নগরের শাহজালাল উপশহরের ই ব্লকের 1 নম্বর রোডে 3 নম্বর বাসার 5 তলার একটি মেসে। নিহত ছাত্রদল নেতা নাম বড়লেখা উপজেলার বর্ণি মনারাই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে ও সিলেট ল কলেজের শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এর আগে দিনের কোনো এক সময় ওই ছাত্রদল নেতার মৃত্যু হয়। এদিকে ছাত্রদল নেতার মৃত্যুকে ঘিরে নানা রহস্য দানা বেঁধেছে। তার মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক এ নিয়ে শুরু হয়েছে কানাঘুষা। নিহতের বোন ফাহমিদা আক্তারের দাবি তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে প্রাথমিকভাবে বোঝাচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এরপরও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। এ ব্যাপারে শাহপরান থানার ওসি আনিসুর রহমান বলেন, শুক্রবার রাতে কামরুল সেহরি খাওয়ার সময়ও স্বাভাবিক ছিলেন। শনিবার দুপুরে 2টোর দিকে মেসের জুনিয়র একজনের বাড়ি যাওয়ার জন্য তাকে বলে যেতে তার রুমে প্রবেশ করলে কামরুলের নাক ও মুখে ফেনা দেখতে পান। পরে পুলিশকে জানানো হয়। ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। যদি নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়, পুলিশ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি চক্র সক্রিয়, অভিযানে র্যাব। সিলেটে কিছুতেই থামছে না ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অপতৎপরতা। দীর্ঘদিন ধরে সিলেটের মানুষকে জিম্মি করে এই চক্র কালোবাজারে বেশি দামে টিকিট বিক্রি করে যাচ্ছে। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর হাতে 2-1 ধরা পড়লেও আড়ালেই রয়ে যাচ্ছে মূল হোতারা। তাই থামে না এদের দৌরাত্ম্য। বিশেষ করে 2 ঈদ ও বিভিন্ন ছুটিকে কেন্দ্র করে বেড়ে যায় তাদের অপতৎপরতা। তবে এবার সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সদস্যদের ধরতে অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই অভিযানের অংশ হিসেবে শনিবার 23 এপ্রিল বিকেলে দক্ষিণ সুরমা থেকে এ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। র্যাব 9-এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানান, শনিবার বিকাল 5:30টার দিকে দক্ষিণ সুরমার ভাতখলা এলাকার যমুনা সুপার মার্কেটে অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সদস্য মোহাম্মদ জুফেন আহমদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ট্রেনের অনলাইন টিকিট 2টি, ট্রেনের টিকিটের অনলাইন আবেদন কপি 30টি এবং কম্পিউটার, প্রিন্টার ও মোবাইল ইত্যাদি সরঞ্জামাদি জব্দ করে র্যাব। জুফেন দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার মৃত আজির মিয়ার ছেলে। গ্রেফতারের পর তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছে র্যাব। আজ রবিবার তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। র্যাব জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সিলেটে অবৈধভাবে ট্রেনের টিকিট জনসাধারণের কাছে দ্বিগুণ অথবা তারও বেশি মূল্যে বিক্রি করে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে। কাউন্টারে টিকিট সংকটের বিষয়টিকে কাজে লাগিয়ে কালোবাজারিরা এমনটা করছে। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন পরিচয়পত্র ও মুঠোফোন ব্যবহার করে টিকিট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। তাদের কাছে যাত্রীরা জিম্মি হচ্ছে। গ্রেফতারকৃত জুফেনের দেয়া তথ্যের ভিত্তিতে র্যাব আরও জানায়, ঈদকে টার্গেট করে এ চক্রের দৌরাত্ম্য আরও বেড়ে যায়। তাই আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এ চক্রের সদস্যরা বেশি সক্রিয় রয়েছে। সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারিদের এই দৌরাত্ম্য অপতৎপরতা ঠেকাতে অবশেষে মাঠে নেমেছে র্যাব 9। তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। ঈদে সিলেটে পুলিশের 4 স্তরের নিরাপত্তা, মন্তব্য নিসারুল আরিফের। 2 বছর পর আবার জমেছে সিলেটে ঈদের বাজার। করোনা নামক বৈশ্বিক মহামারীর কারণে গত 2 বছর বিধিনিষেধের খড়গ থাকায় একেবারে শেষ মুহূর্তে কিছু বেচাকেনা হলেও মানুষ স্বস্তি ও আনন্দে কাটাতে পারেনি ঈদ। তবে এবার নেই করোনার দাপট, তাই রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকে সিলেটে শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। এদিকে ঈদ উপলক্ষে সিলেটের মানুষের কেনাকাটা ও ঈদ উদযাপনকে নিরুদ্বিগ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি।
চলমান সময়ে এবং ঈদ পরবর্তী ছুটির দিনগুলোতে নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে গণমাধ্যমকে জানায় এসএমপি কমিশনার নিশারুল আরিফ। নগরবাসীকে রমজানের মোবারকবাদ ও আগামী ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি প্রতিবেদককে বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের দেয়া ক্যালেন্ডার অনুযায়ী আমরা নিয়মিত কাজ করি। সেই ক্যালেন্ডার অনুযায়ী সিলেট নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। বৈশ্বিক মহামারী করোনা সম্পর্কে এসএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পদক্ষেপ গ্রহণের কারণে ইতিমধ্যে দেশের মানুষ করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া সম্পন্ন করেছেন। একটা বড় অংশ তৃতীয় ডোজও নিয়েছেন। তাই আমাদের দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায়। সিলেটে এই অবস্থাকে ধরে রাখতে হবে, মাস্ক ছাড়া চলাফেরা করা যাবে না এবং সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হবিগঞ্জে মুজিব কর্নার বানাতে পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়। হবিগঞ্জ সদর উপজেলার 10 নং লস্করপুর ইউনিয়নে অবস্থিত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এছাড়াও বেতন ও সেশন ফি গত বছরের 31 ডিসেম্বর পর্যন্ত নবম ও দশম শ্রেণীর মোট 24 মাসের বেশি নেওয়া যাবে না মর্মে নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, এমনিতেই নিয়ম বহির্ভূত ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, সেই সাথে আদায় করা হচ্ছে 24 মাসের অধিক বেতনের টাকা। ফলে অনেক দরিদ্র অসহায় শিক্ষার্থী পড়ছেন বিপাকে। এছাড়াও এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করা হলেও শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে না কোনো রসিদ, যা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চাপা ক্ষোভ ও উত্তেজনা। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে জেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে অভিযোগটি দায়ের করেন চরহামুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ নূর আলী। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহির আলী তালুকদার স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ফলে তাকে শাহজালাল উচ্চ বিদ্যালয় থেকে ইতিপূর্বে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। সম্প্রতি তিনি আবারও এসে এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করায় অনিয়ম ও দুর্নীতি বেড়েই চলেছে। 2022 সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের 1495 টাকা 2022 সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফি ধার্য করা হয়েছে 1615 টাকা। ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের 1495 টাকা। কিন্তু ওই প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছেন ইচ্ছামতো টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে 1615 টাকা নেয়ার কথা থাকলেও তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে 2500 থেকে 2600 টাকা। ব্যবসা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের 1495 টাকা আদায় করার কথা থাকলেও আদায় করা হচ্ছে 2300 থেকে 2400 টাকা। শাহজালাল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী নাইমা আক্তার তৃষা জানান, অন্যান্য স্কুলগুলোতে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে সরকার কর্তৃক বেঁধে দেওয়া নির্ধারিত ফি নেওয়া হলেও আমাদের স্কুলে তা মানা হচ্ছে না। তৃষা আরও জানান, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের 2500 টাকার নিচে কোনো শিক্ষার্থীকে ফর্ম পূরণ করতে দিচ্ছেন না প্রধান শিক্ষক তাহির আলী তালুকদার। এছাড়াও যারা ফর্ম পূরণ করেছে তাদেরকে কোনো রসিদও দেওয়া হচ্ছে না। একই বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, আমি এখনো ফর্ম পূরণ করতে পারি নাই। আমরা অসহায় মানুষ, যদি সরকারের নির্ধারিত ফিতে ফর্ম পূরণ করা যেত তাহলে আমাদের জন্য ভালো হতো। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক তাহির আলী তালুকদারের প্রথমে বিষয়টি অস্বীকার করেন এবং এলাকার একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন বলে জানান তিনি। যদিও পরে তথ্য প্রমাণ উপস্থাপন করলে তিনি অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি স্বীকার করে নেন। প্রধান শিক্ষক তাহির আলী তালুকদার বলেন, দেখেন, আমাদের স্কুলে মুজিব কর্নার নেই কোনো ভালো আবাসন ব্যবস্থাও। তাই ফর্ম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে সামান্য কিছু অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। রসিদ দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আমরা ফর্ম পূরণকালে শিক্ষার্থীদের কোনো রসিদ দেইনি, এটি সত্য। তবে এখন থেকে সবাইকে রসিদ দেওয়া হবে। হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ জানান, শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো বিধান নেই। যদি কোনো শিক্ষক এমনটা করে থাকেন তাহলে তদন্তপূর্বক তার জন্য কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কুলাউড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঈদ করবে 97 গৃহহীন পরিবার।
আগামী ২৬ এপ্রিল মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কুলাউড়ায় ৯৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ২৪ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী। তিনি জানান, আগামী ২৬ এপ্রিল উপজেলার ভাটেরা, বরমচাল, ব্রাহ্মণবাজার, পৃথিমপাশা ও হাজিপুর ইউনিয়নের তৃতীয় পর্যায়ে ৯৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে এই গৃহ প্রদান করা হবে। এদিন সকাল ১১টায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ঘরগুলো গৃহহীন পরিবারদের মাঝে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, প্রতি ঘর নির্মাণে ২,৫৯,৫০০ টাকা ব্যয় হয়েছে। আসছি জাতীয় খবরে। বাবার কোলে শিশুকে গুলি করে হত্যা, অস্ত্রের যোগানদাতা গ্রেফতার। নোয়াখালী বেগমগঞ্জের হাজিপুরে বাবার কোলে শিশু তাসফিয়া আক্তার জান্নাতকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রের মূল যোগানদাতা শাকায়েতুল্লাহ জুয়েলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত শাকায়েতুল্লাহ জুয়েল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে বজু মিকার বাড়ির মৃত হাবিবুল্লাহর ছেলে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার এসপি শহীদুল ইসলাম। এর আগে শনিবার রাতে বেগমগঞ্জের হাজিপুর থেকে ডিবি ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সফজল হোসেন ও তার সহযোগীরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিকেলে তাকে আদালতে ওঠানো হবে বলে জানান ডিসি। পুলিশ সুপার আরও জানান, শিশু তাসফিয়া হত্যা মামলার প্রধান আসামি মামুনুদ্দিন ওরফে রিমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ওই জবানবন্দিতে প্রকাশিত আসামি শাকায়েতুল্লাহ জুয়েল। জবানবন্দিতে রিমন জানায়, শিশু তাসফিয়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের যোগানদাতা জুয়েল। পরে গ্রেফতারকৃত জুয়েলের তথ্য অনুযায়ী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোলাইমানের পরিত্যক্ত বসতঘরে শনিবার দিবাগত রাত ২টা ১৫ দিকে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ২টি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়। রাত ২:৩০টার দিকে একই মামলার পলাতক আসামি বাদশার বসতঘর থেকে আসামি জুয়েলের দেয়া তথ্য মতে একটি পাইপ গান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত জুয়েল ও পলাতক আসামি বাদশার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। নিত্যপণ্যের অবৈধ মজুতদার ও অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সেখানে যারা হোল্ডিং করবে বা যারা মানুষের এই প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো রকমের খেলা খেলতে যাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আজ রবিবার ২৪ এপ্রিল গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নতুন ৪০টি ফায়ার স্টেশন উদ্বোধনকালে তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যদিও করোনা ভাইরাসের জন্য সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, তার উপর ইউক্রেন ও রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধের উপর আরও বেশি প্রভাব ফেলছে। তারপর আমি বলবো, অনেক উন্নত দেশে এখনো খাদ্যের জন্য হাহাকার। ইনফ্লেশন রেট কোথাও ১৭% পর্যন্ত বেড়ে যাচ্ছে, অনেক ইউরোপিয়ান দেশে ৭, ৮, ৯% ইনফ্লেশন রেট। তারপরও আমরা কিন্তু আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে। দেশের মানুষকে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সেই সঙ্গে দেশের মানুষকেও বলবো, এই যুদ্ধের কারণে আপনারা জানেন যে বিদেশ থেকে যেসব জিনিস আমরা আমদানি করি সেগুলো আনা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। অনেক দেশ তাদের উৎপাদিত পণ্য আর রফতানি করছে না বা তারাও বিপদে আছে। সেক্ষেত্রে আমাদের দেশে আমাদের যে মাটি মানুষ আছে, এটা ব্যবহার করে আমাদের নিজের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আসছি রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে। জেলেনস্কির হুমকি, শর্ত না মানলে শান্তি আলোচনা বন্ধ। বন্দর নগরী মারিউপোলের স্টিল প্ল্যান্টে আটকে পড়া ইউক্রেনীয় সেনাদের হত্যা করলে কিংবা ওই অঞ্চলে স্বাধীনতার জন্য গণভোট দিলে রাশিয়ার সাথে চলমান শান্তি আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, যদি মারিউপোলে আমাদের মানুষকে হত্যা করা হয় এবং ওই অঞ্চলে যদি মিথ্যে গণভোট ডাকা হয়, তবে ইউক্রেন সমঝোতা আলোচনা থেকে বেরিয়ে যাবে। জেলেনস্কি আরও বলেন, আমি বিশ্বাস করি এই পরিস্থিতি কূটনৈতিক সমাধানের পথ সহজ করবে না, এটা যুদ্ধের ইতি টানার ক্ষেত্রেও বাধা তৈরি করবে। নিশ্চিতভাবেই এটা রাশিয়ার একটি ভুল সিদ্ধান্ত। আজ ইউক্রেনে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী, জানালেন জেলেনস্কি। আজ রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন।
শনিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যদিও বিষয়টি নিশ্চিত করে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবর বলছে, মার্কিন কর্মকর্তাদের সাথে এই বৈঠকে রাশিয়াকে প্রতিরোধে আরও ভারী অস্ত্র চাইবেন জেলেনস্কি। এ বিষয়ে জেলেনস্কি বলেন, আমাদের প্রয়োজনীয় অস্ত্র যাতে আমরা ঠিক সময়ে পাই সে বিষয়ে আমাদের কথা হবে। শেষ করছি আবহাওয়ার খবর দিয়ে। দেশের যেসব জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে আজ। দেশের 2 বিভাগের কয়েক জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার 24 এপ্রিল সকাল 9টা পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলি চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা, গোপালগঞ্জ ও পটুয়াখালী অঞ্চল সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলা ভিউর পর্দায়।